ডিএম কীর্তিকুমারী আজ তার মা শান্তি দেবীর সঙ্গে বাজারে যাচ্ছিল। বহু মাস পরে কয়েকদিনের জন্য তিনি বাড়ি ফিরেছিলেন, তাই কীর্তি চাইছিল না যে কোনো সরকারি আড়ম্বর বা আনুষ্ঠানিকতা মায়ের সঙ্গে কাটানো এই দামি মুহূর্তগুলোতে ব্যাঘাত ঘটুক। হঠাৎ কীর্তি একটি বন্ধ হয়ে থাকা দোকানের দিকে ইশারা করে বলল, মা, সামনে ওই দোকানটার কথা মনে আছে? ছোটবেলায় এখান থেকেই তো তুমি আমাকে মাথা বাঁধার জন্য সাদা ফিতে কিনে দিতে। কথা শুনে শান্তিদেবী মুচকি হেসে উঠলেন। হ্যাঁ রে মা, আর তুই সব সময় দুইটার বদলে চারটে ফিতার জেদ করতিস, বলতিস দুটো হারিয়ে যাবে। দুজনে হাসতে হাসতে গল্প করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিল। তারা নিজেদের জগতেই ডুবেছিল, কিন্তু তারা জানতো না কয়েক মুহূর্তের মধ্যেই এই আনন্দময় পৃথিবী তছনছ হয়ে যাবে। ঠিক তখনই বাজারের গুঞ্জন চিরে ৩-৪টি পুলিশ মোটরসাইকেলের ভয়ঙ্কর সাইরেন বেজে উঠল। বাইকগুলো দ্রুত ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়ল। প্রতিটি বাইকে দুজন করে সিপাহী বসেছিল। তাদের মুখে হেলমেটের কালো কাচের আড়ালে ঢাকা, কিন্তু হাতে ধরা লাঠিগুলোই তাদের আসল উদ্দেশ্য স্পষ্ট করে দিচ্ছিল। একজন হাবিলদার চেঁচিয়ে উঠল, চলো হটো, সবাই রাস্তা ফাঁকা করো, দোকানের ভেতরে ঢুকে যাও, ওপর থেকে হুকুম এসেছে, সাহেবের কনভয় বেরোবে। এই কথা শুনতেই বাজারে হুড়োহুড়ি পড়ে গেল। মানুষ ভয়ে নিজেদের দোকান আর ঠেলা ভেতরের দিকে টেনে নিতে লাগলো। যে বাজারটা এতক্ষণ জীবন ভরপুর মনে হচ্ছিল, সেখানে এখন অদ্ভুত এক ভয় ছড়িয়ে পড়ল। একজন সিপাহী ফুল বিক্রি করা এক বৃদ্ধার ঝুড়িতে লাথি মারল, ফলে সব গাঁদা ফুল রাস্তায় ছড়িয়ে পড়ল। এক ছেলে মোবাইলে এই দৃশ্য রেকর্ড করার চেষ্টা করছিল। হঠাৎই তার গালে সজোরে এক চড় বসে গেল। অফিসারের সফরে মাছিও দেখা চলবে না, সব পরিষ্কার চাই, একজন অফিসার গর্জে উঠল। তার নাম ছিল ইন্সপেক্টর রুদ্র প্রতাপ রানা। তার মোটা পেটটা ইউনিফর্মের বাইরে ঝুলে পড়ছিল, আর চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল ক্ষমতার নেশা। এই এলাকায় সে তার দুর্ব্যবহার আর অহংকারের জন্য কুখ্যাত ছিল। কোন অফিসার আসছে কেউ জানতো না, কিন্তু সবাই ভয়ে কাঁপছিল। এই নাটক প্রায় প্রতিদিনই এখানে হতো। কীর্তি সবকিছু নিজের চোখে দেখছিল। তার মুখের হাসি উধাও হয়ে গেছে। চোখে ছিল এক অদ্ভুত নীরবতা। যে বাজারে তার মা সারাটা জীবন কাটিয়েছেন, আজ সেই জায়গাতেই ইউনিফর্ম পরা লোকেরা সাধারণ মানুষের সঙ্গে এমন ব্যবহার করছে যেন তারা কারোর দাস। কীর্তি প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু শান্তিদেবী তাকে থামিয়ে দিলেন। দুজনে কোনো কথা না বলে সামনে এগিয়ে চলল। চলতে চলতে শান্তিদেবীর পা ব্যথা করতে লাগলো। তিনি একটি দোকানের বাইরে রাখা ফাঁকা বাক্সের উপর বসে পড়লেন। বললেন, বেটা, তুমি গিয়ে সবজি নিয়ে আসো, ততক্ষণ আমি এখানেই বসে আছি। কীর্তি বলল, মা, নিজের খেয়াল রেখো। এই কথা বলে কীর্তি সেখান থেকে চলে গেল। ইন্সপেক্টর রুদ্র প্রতাপ রানার নজর পড়ল শান্তিদেবীর ওপর। সে সঙ্গে সঙ্গে তার কাছে এসে চেঁচিয়ে উঠল, এই বুড়ি, এখানে কেন বসে আছিস? এটা ভিআইপি রুট, চোখে পড়ে না নাকি? তার কণ্ঠে সামান্য সৌজন্য ছিল না। শান্তিদেবী বিনীতভাবে হাত জোর করে বললেন, বেটা, পা খুব ব্যথা করছে, এখনই উঠে যাচ্ছি। ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ রানা বিষাক্ত হাসি হেসে বলল, তোর বয়সের সমান তো আমার চাকরি হয়ে গেছে, তোদের মতো লোকেরাই নোংরা ছড়ায়, দাঁড়া, এখন দেখাবো কিভাবে করতে হয়। এই বলে সে সজোরে এক চড় কষিয়ে দিল। চড়ের শব্দ বাতাসে প্রতিধ্বনিত হলো, যেন সেই একটি মাত্র শব্দই বাজারের সব কোলাহল গিলে ফেলল। মানুষ পাথরের মতো দাঁড়িয়ে রইল, কারোর মুখ থেকে একটি কথাও বেরোলো না। ঠিক তখনই কীর্তি ফিরে এলো এবং দেখল তার মায়ের ঝুঁকে পড়া মুখ, তার চোখে জল। কীর্তি সেখানেই স্থির হয়ে গেল। তার কানে শুধু সেই চড়ের শব্দই বাজছিল। ওই চড় শুধু তার মায়ের গালে পড়েনি, সেটা তার আত্মায় এসে লেগেছিল। ক্রোধে ফুঁসতে ফুঁসতে কীর্তি ইন্সপেক্টর রুদ্র প্রতাপ রানার দিকে এগিয়ে গেল। এই ও ইন্সপেক্টর, তোর সাহস কি করে হলো আমার মায়ের গায়ে হাত তোলার? তোরাই বদমাইশি কেন করছিস? এই ছোকরি, এখন তুই আমাকে শেখাবি কি করতে হবে আর কি না। চল ভাগ এখান থেকে, বেশি জ্ঞান দিস না। এই কথা শুনেই কীর্তির ভেতরে ঝড় উঠে দাঁড়ালো। ইন্সপেক্টর, আমি তোমাকে বুঝিয়ে বলছি, হয় আমার মায়ের কাছে ক্ষমা চাইবে, না হলে তোমার ইউনিফর্ম খুলতে সময় লাগবে না। আরে, এই কালকের ছোকরি আমায় ক্ষমা চাইতে বলছে? এত জ্ঞান কেন দিচ্ছিস? তুই যখন জন্মেছিলি তখন থেকেই আমি ইন্সপেক্টর, আর তোর কাছে আমাকে জ্ঞান শিখতে হবে? এবার আমি তোকে দেখাবো আমি কি জিনিস। এখনই বলছি আমি কে। হ্যালো, আমি রতনপুর জেলার ডিএম কীর্তিকুমারী বলছি। ইন্সপেক্টর রুদ্র প্রতাপ রানা আর তার পুরো টিমকে এই মুহূর্তে সাসপেন্ড করা হোক। এসএসপি সাহেবকে বলুন 15 মিনিটের মধ্যে যেন আমাকে এই বাজারেই দেখা করেন, কারণ এখানে আমি পুলিশ ইউনিফর্ম পরা বেশ কয়েকজন গুন্ডাকে ধরেছি। ফোন রেখে কীর্তি তার মাকে তুলে ধরল, তার চোখের জল মুছিয়ে বুকে জড়িয়ে ধরল। লোকজন হতবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটা কে যে একটি মাত্র ফোনে পুরো পুলিশ দপ্তরে তোলপাড় ফেলে দিল? ইন্সপেক্টর রুদ্র প্রতাপ রানার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ঠিক 15 মিনিট পর সাইরেন বাজাতে বাজাতে এসএসপির গাড়ি এসে পৌঁছলো। এসএসপি প্রায় দৌড়ে নেমে এলেন। ম্যাডাম, খুব বড় ভুল হয়ে গেছে। কীর্তি হাত তুলে তাকে থামিয়ে দিল। এটা ভুল নয় এসএসপি সাহেব, এটা একটা খুব বড় অপরাধ। এই বাজারের সামনেই ইন্সপেক্টর রুদ্র প্রতাপ রানা আর তার পুরো টিমকে সাসপেন্ড করে দেওয়া হলো। জোর করে তাদের জিপে তোলা হলো। ভিড় করতালি দিতে শুরু করলো। কেউ একজন স্লোগান তুলল, ডিএম সাহিবা জিন্দাবাদ।
শান্তিদেবীর চোখে জল ছিল, কিন্তু এবার সে জল ছিল গর্ভের। সেই রাতে কীর্তি তার সরকারি বাংলোতে ফিরে এলো, কিন্তু তার মন শান্ত ছিল না। সে জনশুনানি নামের ফাইলটা খুলল। সেখানে এমন অসংখ্য মামলা চাপা পড়েছিল। কোথাও পুলিশের অবৈধ তোলা টাকা, কোথাও নির্দোষ মানুষের ওপর মিথ্যে মামলা, কোথাও আবার কোনো গরিবের এফআইআর পর্যন্ত লেখা হয়নি। কীর্তি বুঝে গিয়েছিল লড়াইটা শুধু ইন্সপেক্টর রানার সঙ্গে নয়, লড়াইটা সেই মানসিকতার বিরুদ্ধে যা ইউনিফর্মকে মানুষের মানবিকতার চেয়েও বড় মনে করে। পরদিন সকালে কীর্তি কুমারী ডিএম এর গাড়ি ডাকেনি। সে সাধারণ একটা সালভার স্যুট পরল এবং এক সাধারণ মেয়ের মতো নিজের বুলেট বাইকে চেপে বেরিয়ে পড়ল। তার গন্তব্য ছিল রংপুর থানা, কারণ সবচেয়ে বেশি অভিযোগ এসেছিল এখান থেকেই। থানায় পৌঁছতেই পাহারাদার তাকে থামিয়ে দিল। কোথায়, কার সঙ্গে দেখা করতে এসেছো? কীর্তি ভীতস্তন্ত্রস্ত মেয়ের অভিনয় করে বলল, একটা অভিযোগ লেখাতে চাই। এইটুকু বলেই সে ভেতরে ঢুকে গেল। ভেতরে ইন্সপেক্টর দারোগা ভানু সিং পানের পিক চিবোচ্ছিল। সে কীর্তিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, কি হয়েছে, কার বিরুদ্ধে অভিযোগ? কীর্তি নরম স্বরে বলল, এই থানারই কয়েকজন পুলিশের বিরুদ্ধে। ওরা কাল রাতে আমার ভাইকে বাড়ি থেকে তুলে এনেছে আর ছাড়ার জন্য টাকা চাইছে। দারোগা ভানু সিং জোরে হেসে উঠল, বাহ, পুলিশে অভিযোগ করতে পুলিশ থানাতেই চলে এসেছে। চল ভাগ এখান থেকে, বেশি নাটক করলে তোকে ভেতরে ঢুকিয়ে দেব। কীর্তি হালকা করে হাসল। ঠিক তখনই দরজা দিয়ে সেই এসপি ঢুকলেন, যিনি আগের দিন কীর্তির এক ফোনে বাজারে ছুটে এসেছিলেন। দারোগা ভানু সিং আর সিপাহীদের চোখ এসপির ওপর পড়তেই সবাই তড়িঘড়ি উঠে দাঁড়ালো। ভানু সিং তাড়াতাড়ি সামনে রাখা চেয়ারটা নিজের হাতে পরিষ্কার করতে লাগলো আর বলল, সাহেব বসুন। এসপি চেয়ারে বসতে যাওয়ার সময়ই কোণে দাঁড়িয়ে থাকা কীর্তির ওপর নজর পড়ল। তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। এসপির এই অবস্থা দেখে দারোগা ভানু সিং এরও মাথা ঘুরে গেল। তার মনে প্রশ্ন জাগলো, এই মেয়েটাকে দেখে এসপি সাহেবের মুখ এত ফ্যাকাশে হয়ে গেল কেন? সে ধীরে করে জিজ্ঞেস করলো, সাহেব কি হয়েছে? এসপি রাগ আর ভয়ের মিশ্র স্বরে দারোগা ভানু সিংকে ধমক দিয়ে বললেন, এই ম্যাডামকে তুমি কিছু বলেনি তো? এই কথা শুনে ভানু সিং এর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এসপি সাহেব দৌড়ে কীর্তির কাছে গেলেন এবং বললেন, ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। এই দৃশ্য দেখে দারোগা ভানু সিং এর যেন মাটিতে ধসে পড়ল। তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আতঙ্কে বারবার এসপির দিকে তাকাচ্ছিল, আবার সামনে দাঁড়িয়ে থাকা কীর্তির দিকেও। কীর্তি এবার হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেল। তার চোখ হয়ে উঠল তীক্ষ্ণ ও কঠোর। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দারোগা ভানু সিং এর সামনে দাঁড়ালো। গম্ভীর ও ঠান্ডা গলায় বলল, ইন্সপেক্টর, তুমি কি জানো তুমি একটু আগে কার সঙ্গে কথা বলেছিলে? আমি সেই কীর্তি কুমারী, এই জেলার ডিএম, যাকে তুমি কিছুক্ষণ আগে থানায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলে। এবার বলো, জনগণের অভিযোগ শোনার বদলে তোমরা কি তাদের ধরে থানায় ঢুকিয়ে দাও আর টাকা আদায় করো? এটাই কি তোমাদের বিচার? এটাই কি তোমাদের ইউনিফর্মের সম্মান? ভানু সিং হতবাক হয়ে গেল। তার মুখের সব রং উধাও হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে দুহাত জোড় করে কীর্তির কাছে ক্ষমা চাইতে লাগলো। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি, দয়া করে ক্ষমা করুন, আর কখনো এমন ভুল হবে না। কীর্তি তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে জোরে বলল, শুধু ক্ষমা চেয়ে আইন চলে না ইন্সপেক্টর, তোমাকে সাসপেন্ড করা হচ্ছে এবং তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হবে। আজ থেকে তুমি এই চেয়ারে বসার যোগ্য নও, তোমাকে জেলে পাঠানো উচিত ছিল, কিন্তু আপাতত শুধু সাসপেন্ড করছি, যাতে বাকি পুলিশ কর্মীরা শিক্ষা পায়। এসএসপি সঙ্গে সঙ্গে মাথা নত করে নির্দেশ মেনে নিলেন এবং সিপাহীদের ইশারা করলেন। দুজন সিপাহী এগিয়ে এসে দারোগা ভানু সিংকে ধরে ফেলল। ভানু সিং হাত জোড় করে কাঁদতে লাগলো। ম্যাডাম, দয়া করুন, আমার চাকরি চলে গেলে আমার সংসার ধ্বংস হয়ে যাবে। কীর্তি এক পা পিছিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলল, যখন তুমি কোনো গরিবের অভিযোগ শোনার বদলে তাকে হুমকি দাও আর থানায় বন্দি করে রাখো, তখন তার সংসারের কি হয় কখনো ভেবেছ? এবার নিজের ঘরের চিন্তা করো। থানায় গভীর নীরবতা নেমে এলো। সবার চোখ সেই মহিলা ডিএম এর দিকে, যার চোখে নরম ভাব নয়, জ্বলছিল ন্যায়ের আগুন। কয়েক মিনিটের মধ্যেই থানার চিত্র বদলে গেল। অবৈধভাবে আটক রাখা ছেলেটি আকাশকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হলো এবং সেই দরোগা সহ 3 জন পুলিশকে ঘটনাস্থলেই সাসপেন্ড করা হলো। এটা ছিল কেবল শুরু। পরবর্তী 3-4 দিনে পুরো জেলায় এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। এক অজানা ডিএম এর ভয়। কেউ জানতো না সে কখন, কোথায়, কোন রূপে হাজির হবে। কখনো সে কৃষকের ছদ্মবেশে তহসিলে পৌঁছে যেত, কখনো মজুর সেজে পুলিশ ফাঁড়িতে। পুরো শহর জুড়ে ডিএম কীর্তি কুমারীর গল্প ছড়িয়ে পড়ল। একজন এমন অফিসার যাকে দেখা যায় না, কিন্তু যিনি ন্যায় বিচার করেন। জনগণ খুশি ছিল, কিন্তু সিস্টেমের ভেতরে বসে থাকা কিছু অসৎ লোক অস্থির হয়ে উঠল। তাদের অবৈধ রোজগার বন্ধ হয়ে গিয়েছিল, তাদের দাপট ভেঙে পড়ছিল, আর তারপরই সেটাই হলো যার আশঙ্কা কীর্তি করছিল।
একদিন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি চিঠি এলো। ডিএম কীর্তিকুমারীর দ্বারা গৃহীত পদক্ষেপগুলির তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। এটা ছিল সরাসরি হুঁশিয়ারি, নিজের সীমার মধ্যে থাকো। সেদিন সন্ধ্যায় শান্তি দেবী ফোন করে জিজ্ঞেস করলেন, মা, এসব খুব বিপজ্জনক, তুই একা এসবের সঙ্গে কিভাবে লড়বি? কীর্তি নরম গলায় বলল, মা, আপনি যখন আমাকে পড়াশোনা করিয়েছিলেন তখন এটা ভাবেন নিজের লড়াই কত বড় হবে। আপনি শুধু এটুকুই শিখিয়েছিলেন সত্যের জন্য লড়তে হয়। আর তাছাড়া আমি একা নই, পুরো শহর আমার সঙ্গে আছে। কিন্তু ভেতরে ভেতরে সে জানত লড়াইটা এখন আরও কঠিন হতে চলেছে। রাতে যখন সে ঘুমোতে যাচ্ছিল তখন তার বিশ্বস্ত জুনিয়র আকাশ ভয়ে ভয়ে তার কাছে এলো। সে খুব আতঙ্কিত ছিল। কিছু না বলে সে হাতে ধরা ট্যাবলেটটি কীর্তির সামনে এগিয়ে দিল। ট্যাবলেটে দেশের সবচেয়ে জনপ্রিয় এক নিউজ চ্যানেলের লাইভ শো চলছিল। স্ক্রিনে কীর্তির ছবি আর নিচে লাল অক্ষরে ভেসে উঠছিল ডিএম এর দুই মুখ। রতনপুরের ত্রাণকর্তাই কি সবচেয়ে বড় অপরাধী? একজন গদি মিডিয়ার সাংবাদিক চেঁচিয়ে বলছিল, দেখুন আমাদের স্টিং অপারেশনের এক্সক্লুসিভ ফুটেজ। স্ক্রিনে ভীমরাও কলোনির একটি ঝাপসা ভিডিও চলছিল যেখানে কীর্তি ছদ্মবেশে গিয়েছিল। এডিটিং এত চতুরভাবে করা হয়েছিল যে মনে হচ্ছে সে চায়ের দোকানদারকে হুমকি দিচ্ছে। তারপর একটি ভুয়ো অডিও চালানো হলো যেখানে তার কণ্ঠস্বর বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। সাংবাদিক পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছিল, একজন মহিলা ডিএম পুরুষের নামে ঘুরে বেড়াচ্ছিল কেন? সে কি পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে? এটা কি কোনো বড় ষড়যন্ত্র? কীর্তির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এই আক্রমণটা সাধারণ মানুষের নয়, এটা ছিল সিস্টেমের ভেতরে লুকিয়ে থাকা এক শক্তিশালী শত্রুর আঘাত, যে সামনে আসে না কিন্তু আঘাতটা করে ভয়ঙ্কর। আকাশ ভীত কণ্ঠে বলল, ম্যাম, এই ভিডিওটা সব নিউজ চ্যানেলে চলছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ওরা আপনার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল শুরু করে দিয়েছে। এখন লড়াইটা আর অফিসের মধ্যে সীমাবদ্ধ নয় ম্যাম, এটা এখন সারা দেশের সামনে। আর এই লড়াইয়ে সত্যের কোনো সাক্ষী থাকে না। কীর্তির চোখ স্ক্রিনে আটকে গেল, যেখানে এক গদি সাংবাদিক চেঁচিয়ে চেঁচিয়ে তার অসততার হত্যা করছিল। ধোঁকাবাজ ডিএম, সিস্টেমকে ঠকানো, মিথ্যা স্টান্টের আসল চেহারা, এই শব্দগুলো তার আত্মাকে চিরে দিচ্ছিল। সে ভেবেছিল লড়াইটা হবে দুর্নীতিভ্রষ্ট অফিসারদের সঙ্গে, কিন্তু এটা যে একেবারে ভিন্ন যুদ্ধ। এটা ছিল ধারণার যুদ্ধ, পারসেপশনের যুদ্ধ, এমন এক মিথ্যার যুদ্ধ যার বারবার পুনরাবৃত্তি তাকে সত্যে পরিণত করতে পারে। আকাশ জিজ্ঞেস করলো, ম্যাম, এখন আমরা কি করব? কীর্তি কোনো উত্তর দিল না। সে চুপচাপ জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে শহরের আলো ঝিলমিল করছিল, সেই একই শহর যার জন্য সে দিনরাত লড়ছে। আর আজ হয়তো সেই শহরের মানুষই টিভির পর্দায় তাকে অপরাধীর মতো দেখছে। ঠিক সেই সময়ে ফোনের ঘন্টা বেজে উঠল। ল্যান্ডলাইন, মোবাইল, একটার পর একটা কল। কলকাতা থেকে বড় অফিসাররা ফোন করছিলেন। কারোর গলায় ছিল মিথ্যা সহানুভূতি, কারোর গলায় ধমক। সবার কথার সারমর্ম একটাই, আপনি এটা কি করলেন? পুরো প্রশাসনের নাক কেটে দিলেন। কিছুদিনের ছুটি নিয়ে নিন, বিষয়টা ঠান্ডা হতে দিন। সিস্টেম ধীরে ধীরে তাকে এক ঘরে করে দিতে শুরু করলো। পরের দিন সকালে কীর্তি ঘুম থেকে উঠল এক অদ্ভুত দৃঢ়তা নিয়ে। সে হার মানতে পারে না। আজ যদি সে হেরে যায় তাহলে আর কেউ সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস পাবে না। সে ফোন তুলে একটি পুরনো নম্বরে ডায়াল করল। নম্বরটি ছিল তার কলেজের প্রাক্তন গুরু প্রফেসর শর্মার, যিনি এখন শান্ত জীবন যাপন করছিলেন। প্রফেসর শর্মা শুধু শিক্ষকই নন, তিনি ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যমের বিশেষজ্ঞ। তিনি জানতেন শব্দ আর ছবির মাধ্যমে কিভাবে মানুষের মন গড়ে ওঠে। স্যার, আমার আপনার সাহায্য দরকার, ডিএম কীর্তিকুমারী কোনো ভূমিকা ছাড়াই বলল। প্রফেসর শর্মা শান্তভাবে পুরো ঘটনা শুনলেন। সব শোনার পর তিনি শুধু বললেন, কীর্তি, মনে রেখো, মিথ্যার গতি সবসময় সত্যের চেয়ে দ্রুত। সে তোমার অনেক আগেই ছুটে গেছে। এখন যদি তাকে হারাতে চাও তাহলে তোমাকে তার থেকে বড়, তার থেকে শক্তিশালী আরেকটা সত্য তৈরি করতে হবে। একটা মিথ্যার জবাব তুমি 100টা প্রমাণ দিয়ে দিতে পারবে না। একটা গল্পের জবাব দিতে হয় আরো বেশি সত্য, আরো বেশি প্রভাবশালী আরেকটা গল্প দিয়ে। এই কথাগুলো কীর্তির জন্য দিশা নির্দেশ হয়ে গেল। সে বুঝে গেল তাকে কি করতে হবে। সে সঙ্গে সঙ্গে আকাশকে ডাকলো। আকাশ, গত 4 দিনে আমরা যত থানা আর পুলিশ চৌকিতে অ্যাকশন নিয়েছি সবগুলোর ভিডিও ফুটেজ বের করো, সাসপেনশন অর্ডারের কপি জোগাড় করো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাদের আমরা সাহায্য করেছি সেই সব মানুষের একটা তালিকা বানাও। পরের 2 ঘন্টা ধরে কীর্তি আর আকাশ প্রমাণ জোগাড় করতেই ব্যস্ত রইল। তাদের কাছে ছিল রংপুর থানা থেকে ছাড়া পাওয়া 100রও বেশি নির্দোষ ছেলের বয়ান, ভীমরাও কলোনির সেই মানুষদের ভিডিও যারা বছরের পর বছর পুলিশের অত্যাচারে জর্জরিত, ছিল সেই বৃদ্ধা ফুল বিক্রেতার ইন্টারভিউ যার ঝুড়িতে লাথি মারা হয়েছিল। এক একটা ঘটনার সম্পূর্ণ নথি তাদের হাতে ছিল। আকাশ জিজ্ঞেস করল, ম্যাম, এখন এই সব প্রমাণ দিয়ে আমরা কি করব? গদি মিডিয়া তো আমাদের কথা দেখাবেই না। কীর্তি শান্ত গলায় বলল, গদি মিডিয়া গল্প দেখায় না, গল্প বানায়। তাই আমরা আমাদের গল্প নিজেরাই বলব। প্রফেসর শর্মার সহায়তায় কীর্তি এক তরুণ স্বাধীন ইউটিউব সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করল।
তার নাম সৃষ্টিটা। সে কোনো বড় নিউজ চ্যানেলে কাজ করত না, তার নিজস্ব ইউটিউব চ্যানেল ছিল যেখানে সে নির্ভীকভাবে অনুসন্ধানমূলক সাংবাদিকতা করত। তার পৌঁছ ছিল কোটি কোটি মানুষের কাছে। মধ্যরাতে শহরের বাইরে এক নির্জন জায়গায় কীর্তি সৃষ্টিটার সঙ্গে দেখা করল। ঝুঁকি ছিল বিশাল, কিন্তু এখন ঝুঁকি না নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। কীর্তি সরাসরি কথা এলো, আমার হাতে খুব বেশি সময় নেই, এই পেন ড্রাইভে সব আছে যা তোমার দরকার। পেন ড্রাইভে ছিল পুরো ষড়যন্ত্রের গল্প আর সমস্ত প্রমাণ। সৃষ্টিটা পেন ড্রাইভটি নিয়ে সঙ্গে সঙ্গে একটি ডকুমেন্টারি রিপোর্ট প্রকাশ করল। কীর্তির অসহায়তা, তার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ, সব কিছুর পর্দাফাশ হলো। ভিডিওটি ইন্টারনেটে ঝড় তুলল। দুর্নীতিভ্রষ্ট পুলিশ অফিসাররা দিশেহারা হয়ে গেল। কীর্তি আর আকাশ ষড়যন্ত্রের পেছনের নেটওয়ার্ক খুঁজে বের করল। তখনই জানা গেল পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিল আইজি অরুণ সিং। তার তথাকথিত সৎ ভাবমূর্তির আড়ালে লুকিয়ে ছিল 20 বছর পুরনো এক কালো ইতিহাস, যার মধ্যে কীর্তির বাবার হত্যা আর সেই মামলা চাপা দেওয়ার ঘটনাও ছিল। কীর্তি বৃদ্ধ হাবিলদার রামের মধ্যে তার বাবার মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশন নথিভুক্ত করালো। এখন তার হাতে ছিল আইজি অরুণ সিং এর সাম্রাজ্য ধ্বংস করার অকাট্য প্রমাণ। রাজ্যের উচ্চ স্তরের তদন্ত কমিটির সামনে সব প্রমাণ পেশ করা হলো। আইজি অরুণ সিংকে বরখাস্ত করা হলো। 20 বছর পর কীর্তি আর তার মা শান্তি দেবী আবার সেই জায়গায় গেলেন যেখানে তার বাবার মৃত্যু হয়েছিল। এবার সেখানে আর ভয় ছিল না, ছিল শুধু শান্তি। শান্তি দেবীর চোখে ছিল গর্ব আর সুখের জল। কীর্তি নিজের এবং তার বাবার লড়াই সম্পূর্ণ করেছিল। বন্ধুরা, আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, নিজেদের কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। আমরা কোনো জাতি বা ধর্মকে আঘাত করতে চাই না। আমাদের একমাত্র উদ্দেশ্য ভারতকে দুর্নীতিমুক্ত করার বার্তা পৌঁছে দেওয়া। আবার দেখা হবে পরের ভিডিওতে।